আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি আলোচনা করতে যাচ্ছি আজকে চ্যাপ্টার ফিজিক্সের চ্যাপ্টার 6-এর এমসিকিউ। ওকে, সো এখানে যে কটা কোয়েশ্চেন লিখে রেখেছি এগুলো সলভ করে এরপরে আবার আরেকটা স্টেপ লিখবো। সো দেখো, ধারাবাহিকভাবে আমি চেষ্টা করবো যাতে অন্তত তোমাদের বোর্ড প্রশ্নগুলো সলভ করা যায়, মানে বোর্ডে আসা এমসিকিউগুলো এই একটা ভিডিওতে যাতে অন্তত ম্যাক্সিমাম কভার করা যায়। ওকে, দেখো, বিভিন্ন স্কেলে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা আমরা সবাই জানি। সুস্থ মানুষের দেহের তাপমাত্রা কত? সুস্থ মানুষের দেহের তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমরা জানি তাপমাত্রা পরিমাপের স্কেল হচ্ছে তিনটা: সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট, তাই না? তো ফারেনহাইট স্কেলের মানটা আমরা সচরাচর সবাই জানি, কিন্তু আসলে আমাদের আরও কয়েকটা মান আছে। সেলসিয়াস স্কেলে কত, কেলভিন স্কেলে কত, আমাকে মানটা বের করতে হয়। এখানে দেখো, ফারেনহাইট স্কেলে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা, এই এমসিকিউটা একটা বহুপদী উদ্দীপক। তারা বলেছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তার মানে এটা রাইট। 2 নম্বরে তারা দিয়েছে সেলসিয়াস স্কেলে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 36.89 ডিগ্রি সেলসিয়াস। এটা রাইট আর রং? হ্যাঁ, এটাও রাইট। আর কেলভিন স্কেলে সুস্থ মানুষের দেহের তাপমাত্রা 309, মানে 309.89 কেলভিন। তার মানে এটাও রাইট। ওকে, এই তিনটা মান আমাকে ভালো করে মুখস্থ রাখতে হবে। অজস্র বার আসছে এই কোয়েশ্চেনগুলো। সো এটার আনসার হবে কি? 1, 2, 3 ঘ নাম্বারটা আনসার হবে। ওকে, এরপর দেখো, দৈর্ঘ্য প্রসারণ সহগ আলফা, এটা আলফা দিয়ে প্রকাশ করা হয়। ক্ষেত্র প্রসারণ সহগ বিটা, আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা। তো আমরা জানি এগুলো। তো এগুলোর ক্ষেত্রে আমাদের কি কি প্রশ্ন হতে পারে, এমসিকিউ হতে পারে। দেখি আমাদের এই বহুপদী উদ্দীপকটা আসলে কি আছে। আলফা বিটা গামা সবার একক কেলভিন ইনভার্স 1। হ্যাঁ, রাইট। কিভাবে? দেখো, আমরা যদি আলফা চিন্তা করি, আলফা সমান সমান কি? ডেল্টা এল বাই L1 ডেল টি, তাই না? তাহলে দেখো, উপরেও দৈর্ঘ্য, নিচেও দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক মিটার, দৈর্ঘ্যের একক মিটার, কাটাকাটি চলে যাচ্ছে। তাহলে ডেল টি হচ্ছে কি? তাপমাত্রা। তাপমাত্রা একক কি? কেলভিন। তাহলে যেহেতু এটা নিচে আছে, মানে 1/K, অর্থাৎ K ইনভার্স 1। সো এই জন্যই এটা K ইনভার্স 1, বা আমরা বলতে পারি ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। আবার বলেছে সবার মাত্রা T ইনভার্স 1। এটা কি সত্যি? হ্যাঁ, কারণ দৈর্ঘ্যের মাত্রা এল, এল কাটা থাকতেছে আমাদের জাস্ট টেম্পারেচার টি। ওকে, সো টি ইনভার্স 1। মাত্রা মানে হচ্ছে তার প্রতীকের সাপেক্ষে প্রকাশ করা। এটা আমরা গতি অধ্যায়ে তোমরা পড়েছো, বল সব অধ্যায়ে পড়ে আসছো। সো এটা সত্যি কথা, তাই না? তাহলে আলফা বিটা গামা, আলফার একক যেমন এটা, বিটা গামা সবই তো সেম, তাই না? উপরে যা থাকে নিচেও তাই থাকে, L1 আর ডেলের মানটা। সো কাটাকাটি চলে যাইলে একক আমার কি? সবগুলোর জন্যই সেম একক। ওকে, তাহলে আমাদের কি হবে? সবগুলোর একক হচ্ছে কি? কেলভিন ইনভার্স 1 বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। আবার সবার মাত্রায় কি? টেম্পারেচার ইনভার্স 1। তাহলে এইখানে এটা সত্য কথা। এবার আসো আলফা বিটা গামা, এর মধ্যকার সম্পর্ক আমরা বইতে দেখেছি। এটার প্রমাণটা আলফা বিটা গামা, এটার সম্পর্কটা হচ্ছে কি? আলফা সমান বিটা বাই 2 সমান গামা বাই 3। তো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম আলফা বিটা গামা 1, 2, 3, এভাবে তুমি সহজে মনে রাখতে পারো। কেন কেন বলেছিলাম? ওই যে আলফা বিটা গামা এভাবে তোমাদের লেখাইছিলাম, মনে আছে? যে আলফা বিটা গামা 1, 2, 3, 1, 2, 3। ওকে, আলফা বিটা গামা 1, 2, 3 এভাবে পড়ার জন্য বলেছিলাম, সহজে মনে থাকে যেন। কারণ এইভাবে ভগ্নাংশ তোমার সহজে মনে থাকবে না। আলফা বিটা গামা 1, 2, 3, আলফা বিটা গামা 1, 2, 3, তার মানে এদের অনুপাত, আলফা বিটা গামার অনুপাত হচ্ছে 1:2:3। ওকে, তো আমরা নর্মালি লিখতে গেলে এই নিচের 1টা তো আর লিখি না। তো এইভাবেই মূলত আলফা ইকুয়াল বিটা বাই 2 সমান গামা বাই 3। তুমি কিন্তু এটা যদি মুখস্থ করতে চাও, তোমার জন্য প্যাচ লাগতে পারে। এই জন্য আমি বলেছি আলফা বিটা গামা 1, 2, 3 এভাবে পড়ে ফেলবা। ওকে, এইবার আসো, তার মানে এটা রাইট। এবং তারা আমাকে বলেছে বা এটাকে আমরা এটা লিখতে পারি, তারা বলেছে এটা। দেখি তো আমরা এইটা যদি আমরা করতে চাই, তাহলে বিটা সমান সমান আসলে কি এইখান থেকে বিটা সমান 2 আলফা কি আসে? দেখি তো, চলো। যদি মনে করো এটা বাদ দেই, এই আলফা সমান সমান বিটা বাই 2, এই সম্পর্কটা দিয়ে খেয়াল করো। বিটা সমান সমান যদি কোনাকুনি গুণ করি, বিটা সমান 2 আলফা হয় না? তার মানে এটা ঠিক আছে। আবার গামার সাথে আলফার সম্পর্ক দেখো তো, এটা যদি বাদ দিয়ে দেই, আলফা সমান সমান গামা বাই 3, কোনাকুনি যদি গুণ করো তাহলে গামা সমান সমান 3 আলফা, তাই না? গামা সমান সমান 3 আলফা, অর্থাৎ আলফা সমান সমান গামা বাই 3, কোনাকুনি গুণ করলে 3 আলফা সমান সমান গামা, এই আর কি। তার মানে এইটা যেই কথা, এটা একই কথা, ঠিক আছে? এরপর দেখো এই কোয়েশনটা খেয়াল করো। আলফা বিটা গামার জন্য তারা আরেকটা বলেছে যে 6 আলফা সমান 3 বিটা সমান 4 গামা, এটা অনেক বেশি আসে। তো এটার জন্য আমরা কি বলতে পারি? আসলে কি ঠিক কিনা দেখি তো। এখন দেখো, যদি আলফা বিটা
গামা, এদের সাথে যদি আমরা দেখো আলফার সাথে তারা বলছে 6, তার মানে যদি 6 গুণ করা হয়, সবার সাথে 6 গুণ করতে হবে, আমি তো একটার সাথে গুণ করতে পারবো না, তাই না? তাহলে 6 আলফা ঠিক থাকবে, কিন্তু এইখানে যদি আমরা দেই 3 দুগুণা 6 হবে, আর এইখানে যদি দেই একই রকম 3 দুগুণা 6 হবে। তাহলে 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা হবে, 6 আলফা সমান 3 বিটা সমান 4 গামা। তাহলে তারা ভুল দিয়েছে, তাই না? কী হবে তাহলে? 6 দিয়ে যদি গুণ করি আমরা, 6 আলফা সমান 3 বিটা সমান 2 গামা, কী হবে? 2 গামা, তারা দিয়েছে 4 গামা। সো এটা ভুল। তাহলে আনসার কী হবে? 1 এবং 2। ওকে, আনসার কী হবে? 1 এবং 2। ওকে, আচ্ছা, জুল এবং ক্যালোরির সম্পর্ক, এটা আসো। 1 জুল সমান 0.24 ক্যালোরি। এরপর বলেছে খতে 1 ক্যালোরি সমান 4.2 জুল, আর এখানে বলেছে 1 জুল সমান 4.9 জুল। ঘতে বলেছে ক এবং খ। হ্যাঁ, ক এবং খ সঠিক। কতে বলা হচ্ছে 1 জুল সমান 0.24 ক্যালোরি, এটা মুখস্থ রাখবা, আর 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটাও রাইট। 1 ক্যালোরি কাকে বলে, এটাও মাঝে মাঝে তোমার এমসিকিউতে দিয়ে দিবে। 1 গ্রাম পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে 1 ক্যালোরি। ওকে, সো আনসার কী হবে? ক এবং খ। আনসার কী হবে? ক এবং খ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসো। ঘতে বলেছে কোনটি তাপমাত্রিক ধর্ম? তাপমাত্রিক ধর্ম তোমরা বইয়ের 2nd পেজে আমরা পড়েছিলাম এগুলো। আয়তন, চাপ, ভর। ভর তো হবেই না, তাহলে আয়তন, চাপ ও ঘনত্ব, এই তিনটা হচ্ছে তাপমাত্রিক ধর্ম। তো তোমাকে আয়তনটা হয় পারদের জন্য, মনে রাখবা। আয়তন কার জন্য? এটা মাঝে মাঝে বলবে। পারদের ক্ষেত্রে কোনটি তাপমাত্রিক ধর্ম? আয়তন। আর চাপ কার জন্য হয়? গ্যাসের জন্য। তাহলে গ্যাসের জন্য কি হয়? চাপ। ওকে, তাহলে আমাদের মোটামুটি এইখানে যে এমসিকিউ পড়েছি দেখো, এইখানে কিন্তু 3টা এমসিকিউ আছে। ওকে, আর এইখানে তো আমি আসলে অনেকগুলো কোয়েশ্চেন এখানে আমি তোমাদের কানেক্ট করে দিয়েছি। এটা তোমাকে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্র প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগের ক্ষেত্রে একক চাইতে পারে, প্রত্যেকটা 3টার জন্য 3টা একক তারা 3ভাবে চাইতে পারে। তাহলে বলতে পারে এখানে 3, 6টা কোয়েশ্চেন, এখানে আছে তোমার কোয়েশ্চেন 2টা, 8টা, এখানে আছে একটা, 9টা। সো একটা প্রশ্নের মধ্যে আমি এখানে 9টা প্রশ্নকে অ্যারেঞ্জ করেছি। তুমি 9টা বোর্ডে গেলে দেখবো যে 9টা প্রশ্ন পাবো। ওকে, আর এখানে হচ্ছে 3টা, 9 3 12টা, এখানে পেয়ে যাবে তুমি কয়টা? এই যে তাপমাত্রিক ধর্ম, এটা তো বিভিন্নভাবে কোয়েশনে আসছে, আমি একবারে লিখে দিলাম। তাহলে 3টা কোয়েশন তুমি এখানেই পেয়ে যাচ্ছ। কয়টা হয়ে গেল? 12টা। এখানে আছে আবার 2টা, হয়ে গেল 14টা। আমরা আসলে পড়েছি 4টা, কিন্তু 4টার মধ্যে আছে কয়টা? 14টা। ওকে, সো আমি নেক্সট কোয়েশনগুলো লিখি জাস্ট 1 মিনিট বা 5 মিনিট পর। আচ্ছা, তারপর আবার কোয়েশ্চেন নাম্বার 5-এ যাচ্ছি। ওকে, এখানে বলা হচ্ছে আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে এমসিকিউগুলো আমরা একটু চেক করব। বলেছে 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা পড়েছি। 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, ঠিক আছে। আর কোনো বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে তাপ ধারণ ক্ষমতা বলে, এটাও রাইট। তাহলে আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমার 1 কেজি ভরের বস্তুর কথা বলা থাকে, আর তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে কী লাগবে না? 1 কেজি ভর কোনো ফ্যাক্টর না, জাস্ট যে কোনো বস্তুর তাপমাত্রায় 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে। ওকে, আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতাকে ভর দিয়ে ভাগ করলে আপেক্ষিক তাপ পাওয়া যায়। এটা একটু দেখি তো। আমরা জানি তাপ ধারণ ক্ষমতা সি ইকুয়াল টু কি? ms। দেখো তো, সিকে যদি আমরা এই যে এম দিয়ে ভাগ করি তাহলে আমার এস পাওয়া যায় না? এসই তো আপেক্ষিক তাপ। সো কথাটা যেটা বলেছে যে তাপ ধারণ ক্ষমতাকে যদি আমি ভর দিয়ে ভাগ করি আপেক্ষিক তাপ পাওয়া যায়, রাইট। আচ্ছা, তাহলে আনসার এখানে 3টাই রাইট, 1 2 3। ওকে, এবার 6 নম্বর কোয়েশ্চেনটা দেখো। আপেক্ষিক তাপ ও তাপ ধারণ ক্ষমতার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো তো। আপেক্ষিক তাপের একক তাপ বলেছে জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। তোমাদের কি মনে আছে এটা? আমি তারপর তোমাদের একবার স্মরণ করিয়ে দিচ্ছি। আপেক্ষিক তাপ এস ইকুয়াল টু কি মনে আছে? Q/m ডেল টি, তাই না? তাহলে কিউ তো তাপের এসআই একক কি? জুল। মাথায় রাখবে, এটা আসে পরীক্ষায়। তাপের আন্তর্জাতিক একক সমান সমান জুল। তাহলে উপরে তাপের একক জুল, ভরের একক হচ্ছে কেজি, আর তাপমাত্রার একক তো কেলভিন। তাহলে আমরা কি লিখতে পারি? জুল কেজি ইনভার্স 1, যেহেতু ভাগ অবস্থায় আছে ইনভার্স হয়ে আসবে, কেলভিন ইনভার্স 1। সো এটাই তারা দিয়েছে, রাইট। আর তাপ ধারণ ক্ষমতার একক বলেছে জুল কেলভিন ইনভার্স 1। এখন দেখি
এই জায়গাটা আসো, ভরের একক হচ্ছে কি কেজি, আর আপেক্ষিক তাপের একক কি জুল, কেজি ইনভার্স 1, কেলভিন ইনভার্স 1। তাহলে কেজি আর কেজি ইনভার্স 1টাকে আমরা কাটাকাটি করতেই পারি, তাহলে থাকে কি জে কে ইনভার্স 1 মানে জুল কেলভিন ইনভার্স 1। সো এটা রাইট, ঠিক আছে। তাহলে 1 নাম্বারটা সঠিক। পানি, বরফ এবং লোহার আপেক্ষিক তাপ যথাক্রমে, তারা বলেছে পানি, বরফ এবং লোহার আপেক্ষিক তাপ, পানির হচ্ছে 4200, তোমাকে আমি বারবার বলেছিলাম মুখস্থ রাখার জন্য। এবারে পানির হচ্ছে 4200, লোহা হচ্ছে বরফ হচ্ছে 2100, আর লোহা হচ্ছে 450, তিনোটাই রাইট, ঠিক আছে। 3 নম্বর তারা বললো বরফ এবং পানির আপেক্ষিক তাপের সমষ্টি 6000, এটা তো ভুল। বরফ এবং পানির আপেক্ষিক তাপের সমষ্টি হচ্ছে, দেখো 4200-র সাথে যদি আমরা 2100 যোগ করি 6300 আসে। সো এটা একটা ভুল তথ্য, তাই না? তাহলে আনসার কি হবে? আনসার হবে 1 এবং 2। কি হবে? 1 এবং 2। সো তুমি এখানে অলরেডি এই 2টা প্রশ্নের মধ্যেও তুমি অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলেছ। এখানে যেমন তুমি 3টা প্রশ্ন এখানে পাচ্ছ, আর এখানে তোমাকে আমি অলরেডি প্রায় অনেকগুলো প্রশ্ন সমাধান করে দিলাম। দেখো এই যে এটা একটা সিঙ্গেল প্রশ্ন আসবে, এটা সিঙ্গেল প্রশ্ন আসবে, 2টা প্রশ্ন, এখানে 3টা প্রশ্ন, 5টা প্রশ্ন, এখানে একটা প্রশ্ন, 6টা প্রশ্ন, তাপের আছে একক বললাম কেলভিন, এটা একটা প্রশ্ন, 6টা প্রশ্ন, তাই না? তাহলে অলরেডি এখানে 2টা কোয়েশ্চেন আছে, 9টা কোয়েশ্চেন, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তো এর পরবর্তী কোয়েশ্চেন দেখো, নাম্বার 6, বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে আমার যে তথ্যগুলো দেওয়া আছে আমরা একটু চেক করি। পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা বলা হচ্ছে 273.16 কেলভিন, তাই না? এটা 76 হয়ে গেছে, সো এটা ভুল, তাই না? 276.16 কেলভিন বলা হচ্ছে। আসলে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাটা কত? সেটা হচ্ছে 273.16 কেলভিন, তাই না? তাহলে 1 নম্বর আনসারটা ভুল। তাহলে পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রা কত? 273.16 কেলভিন, মাথায় রেখো, খুবই গুরুত্বপূর্ণ। পরম শূন্য তাপমাত্রা হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.15 ডিগ্রি সেলসিয়াস, এটা ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট। 2টা প্রশ্নই খুবই ইম্পর্ট্যান্ট। তাপমাত্রা সকল স্কেলে, অর্থাৎ তাপমাত্রার সকল স্কেলে 2টা স্থিরাঙ্ক থাকে। আমরা জানি তাপমাত্রার স্কেলগুলো 2টা নির্দিষ্ট তাপমাত্রাকে স্থির রেখে ধরা হয়েছে, তৈরি করা হয়েছে। তাহলে সেলসিয়াস স্কেলে কয়টা স্থিরাঙ্ক আছে? 2টা। ফারেনহাইট স্কেলেও 2টা, কেলভিন স্কেলেও 2টা, একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর একটা নিম্ন স্থিরাঙ্ক। এখন দেখো বলা হচ্ছে সেলসিয়াস, ফারেনহাইট এবং কেলভিন স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক যথাক্রমে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 373.15 কেলভিন। তিনোটাই রাইট। আচ্ছা, এরপরে আরেকটা কথা বলেছে, প্রতিটি স্কেলের এই তাপমাত্রা পানির বাষ্পীভবনের তাপমাত্রা, রাইট? দেখো তো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা কি জানি পানি ফুটতে শুরু করে বাষ্পিত হয়। সো এটা সেলসিয়াস স্কেলের জন্য ঊর্ধ্ব স্থিরাঙ্ক, অর্থাৎ ঊর্ধ্ব স্থিরাঙ্ক মানে হচ্ছে পানির বাষ্পীভবনের তাপমাত্রা। আবার ফারেনহাইট স্কেলের ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, তার মানে 212 ডিগ্রি ফারেনহাইটে কী হবে? পানি বাষ্পীভূত হবে। আবার কেলভিন স্কেলে এই তাপমাত্রা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, সো এটা পানির বাষ্পীভবনের তাপমাত্রা। সো তিনটা কথাই রাইট, ঠিক আছে। দেখো এই জায়গায় আমাদের প্রশ্নগুলো অলরেডি ক্লিয়ার, ঠিক আছে। এরপরে আসো 7 নম্বর কোয়েশ্চেন, বলা হচ্ছে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত হতে কত তাপের প্রয়োজন হয়? তুমি Q = mS ডেল্টা দিলেই হয়ে যাবে। এখানে এটা একটা মুখস্থ রাখতে পারো চাইলে, ওকে। তাহলে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসে যদি যায়, সেটা অবশ্যই আমার তাপমাত্রা কত লাগবে? 4200, ওকে। আর আমরা জানি পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200। কোনটি সঠিক নয়? খেয়াল করো, এখানে তথ্যগুলো আমরা একটু চেক করি। -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান হবে। তার মানে তারা বলতে চাচ্ছে -40 ডিগ্রি সেলসিয়াস সমান ফারেনহাইট, হ্যাঁ। তো জানি -40 ডিগ্রি ফারেনহাইট, ওকে। মানে -40 ডিগ্রি তাপমাত্রা যদি আমরা নেই, তাহলে আমাদের কি হবে? 2টা মান সমান হবে। আমরা ম্যাথ করে দেখেছিলাম কিন্তু এটা। তো -40 ডিগ্রি ফারেনহাইট সেলসিয়াসে তাপমাত্রা, -40 ডিগ্রি তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল কী হবে? সমান হবে। আচ্ছা, সুপ্ত তাপ অবস্থার পরিবর্তন ঘটা, তাহলে প্রথমটা রাইট, এটা সঠিক কথা। আমাদেরকে বলেছে কোনটি সঠিক নয় বাছাই করো, তাহলে প্রথমটা সঠিক। আচ্ছা, প্রথমটা সঠিক। সুপ্ত তাপ অবস্থার পরিবর্তন ঘটায়,
এটা কিন্তু আমরা পড়েছি যে একটা বস্তু বরফ যখন পানিতে পরিণত হচ্ছে তবে বরফ তার সুপ্ত তাপের সাহায্যে পানিতে পরিণত হয়, সো এটাও রাইট। এরপরে বাষ্পীভবনের সুপ্ত তাপ তরল পদার্থকে বাষ্পে পরিণত করে, ঠিক আছে, তরলকে বাষ্পে পরিণত করে বাষ্পীভবনের সুপ্ত তাপ, ঠিক আছে।